মাথা ঠান্ডা হয়েছে নাকি আরও পানি ঢালব? কর্কশ স্বরে প্রশ্ন করল সানজিদা। সাইমন উত্তর দিতে পারল না। এখনও চমক কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে শামীমা চলে এসেছেন রুমে। হাঁ করে দেখছেন ছেলের এবং ঘরের অবস্থা। ঘর ভেসে গেছে পানিতে। জগভর্তি পানি কম নয়, সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়েছে। এর মাঝে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে সাইমন। একটু একটু ধাতস্থ হতেই ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ হলো। কষিয়ে সানজিদাকে থাপ্পড় মারতে যাবে, তার আগেই চেঁচালেন শামীমা। এটা কি করছো তুমি? পুরো ঘরে পানি ঢেলে ভরিয়েছ, এখন এগুলো পরিষ্কার করবে কে? সানজিদা স্মিত হেসে বলল, আপনার ছেলের মাথা গরম হয়ে গিয়েছিল, আমি তো শুধু ঠান্ডা করলাম, এতে আমার কোনো দোষ বলুন? বলার সঙ্গে সঙ্গে হাত তুলল সাইমন। পরপর সপাটে চটটা বসালো সানজিদার গালে। কিছু মুহূর্তের জন্য তবদা লেগে গেল মেয়েটা। হুঁশে ফিরতে আর নিজের রাগ দমাতে পারল না। ভালো মানুষের মুখোশ ছেড়ে নিজে থাপ্পড় বসালো সাইমনের গালে। দাঁতে দাঁত পিষে বলল, আমার গায়ে হাত তোলার সাহস কিভাবে হয় তোমার? বউকে হাতের ইশারায় নাচিয়ে মেরে ধরে নিজের আয়ত্তে রেখে পুরুষত্ব প্রমাণ করতে চাও তুমি? আমি কোনো অবলা নারী নই যে তোমার অত্যাচার মুখ বুজে সহ্য করব। দ্বিতীয়বার আমার গায়ে হাত তুললে নারী নির্যাতনের কেসে জেল খাটবে তুমি, কথাটা মাথায় রেখো। বলেই হনহনিয়ে গিয়ে ঢুকলো ওয়াশরুমে। সশব্দে আটকালো দরজা। ঘরের ফার্নিচারগুলো অবধি কেঁপে উঠল বোধহয়। আজকের ঘটনায় একটা কথা সানজিদের মাথায় বেশ ভালোভাবেই ঢুকল। এসব ঘটনা রাইসার সাথে নিত্যদিনই ঘটত, তবু শুধুমাত্র ভালোবাসত বলেই এতগুলো দিন সংসার করে গেছে। আরও একটা কঠিন সত্যি উপলব্ধি করতে পারল সানজিদা। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বোধ হয় ভুল মানুষকে ভালোবাসা, যার ফলে বাবার বাড়িতে রাজকন্যার হালে থাকা মেয়েটাও নির্যাতিত হয় পরের ঘরে এসে। শামীমা এগিয়ে এলেন সাইমনের দিকে। আতঙ্কিত হয়ে বললেন, কি করলি তুই এটা? ওর গায়ে হাত তুলতে গেলি কেন? আরে রাইসা তো পরিবারের মুখে চুনকালি মেখে পালিয়ে এসেছিল তোর হাত ধরে, তাই তুই ব্যতীত ওর কাছে কোনো রাস্তায় অবশিষ্ট ছিল না। ও বাধ্য ছিল আমাদের কথা মতো চলতে। সানজিদা বাধ্য না। আর ওর ওপরে হাত তোলার ভুল তো একেবারেই করিস না। ওর মামা পুলিশ, সত্যি সত্যি জেলে ঢুকিয়ে দিলে কি করবি তুই? আর কথা বলতে গিয়ে হাঁপাচ্ছেন শামীমা, তাই থামাতে হলো তাকে। তৎক্ষণাৎ সাইমন বলল, কিন্তু ওর এই উশৃঙ্খল স্বভাব, এটা কিভাবে আয়ত্তে আনবো বলো? শাসন করা উচিত নয়? শামীমা থেমে থেমে বললেন, রাগ দেখিয়ে কি সব আদায় করা যায় বল? মাঝে মধ্যে ভালোবেসে বোঝাতে হয়। আমরা ঠান্ডা মাথায় বুঝালে দেখবি সানজিদা একদিন ঠিক সংসার ধর্ম বুঝবে। সাইমন না চাইতো মুখ ফসকে বেরিয়ে এলো কিছু তিক্ত কথা। রাইসার বেলায় তো কখনো এরকম চিন্তাভাবনা করনি মা। শামীমার শান্ত ভাব উবে গেল। কঠোর গলায় বললেন, ওই বন্ধামের কথা আর নিজের সংসারে ভুলেও তুলবি না। এসব অলক্ষী হয়। বিদায় হয়েছে, ভালো হয়েছে। সাইমন বিপরীতে অদ্ভুতভাবে হাসল কেবল। তাতে তাচ্ছিল্য, আফসোস নাকি অন্য কিছু ছিল তার সঠিক আন্দাজ করা মুশকিল। মাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল রুম থেকে। গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল ধাপ করে। ঘরটা খালি হতেই সানজিদা বের হলো বাথরুম থেকে। ততক্ষণে পানি আরও ছড়িয়ে পড়েছে। সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। জামা কাপড় বদলে তৈরি হতে লাগলো কোথাও একটা যাওয়ার জন্য। মাথায় হিজাব বেঁধে গায়ে ওড়না জড়িয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। ডাইনিংয়ে বসে থাকা শাশুড়িকে দেখে বলল, মা, আমি একটু বাবার বাসায় যাচ্ছি, আসতে আসতে রাত হবে আমার। শামীমা আতকে উঠে বললেন, সে কি, এখন বাপের বাড়ি যাবে? ঘরের এই অবস্থা পরিষ্কার করবে কে? খালা আসলে ওনাকে বলে দিবেন যেন পানিগুলো মুছে দেয়। বিনিময়ে আপনার ছেলেকে বলবেন কিছু টাকা দিয়ে দিতে। 2 সেকেন্ড ভেবে শামীমা ডাহা এক মিথ্যে কথা সাজিয়ে ফেললেন। বুয়া আজ আসবে না, আর আমারও তো কোমর ব্যথা, তাহলে বলো কে মুছবে? পানি যেহেতু তুমি ফেলেছ, কষ্ট করে মুছে দিলে কি হয়? আপনার কোমর ব্যথা? আপনার ছেলের না, ওকে বলবেন মুছে ফেলতে, আমি গেলাম।
বলেই কার তোয়াক্কা না করে সানজিদা বেরিয়ে গেল বাসা থেকে। সাইমন ড্রয়িং রুমে বসে সব কথাই শুনেছে, কিন্তু বের হয়নি। একেবারে সানজিদা চলে যাওয়ার পরই বেরিয়ে এলো সেখান থেকে। মায়ের সামনে দাঁড়িয়ে বলল, দেখলে, ভালোবেসে বোঝানোর নমুনা, শুনলে তোমার কথা। এসব মেয়েকে উচিত চুল ধরে ঘর মুছানো। বেশি রাগ করিস না বাবা, ঠান্ডা মাথায় এই মেয়েকে নিয়ন্ত্রণের চেষ্টা কর। একবার আয়ত্তে এসে গেলে দেখা যাবে এই মেয়ের দৌড়। শামীমা শান্ত করার চেষ্টা করছেন ছেলেকে। এর মধ্যে শামীমার ফোনে বুয়ার কল এলো। রিসিভ করতে তিনি বললেন, খালাম্মা, আমার পোলাডার শরীর খারাপ, ওরে লইয়া ডাক্তারের কাছে যামো, আজকে আমি আইতে পারবো না কামে। শামীমার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। বুয়া বলে টলে কল কেটে দিয়েছে, অর্থাৎ আজ কোনোভাবেই আসবে না। একটু আগের মিথ্যা কথাটা যে এভাবে সত্য হয়ে যাবে ভাবতেও পারেননি। হাহুতাশ করছেন, এমন সময় সাইমন এসে বলল, আসবে না উনি আজকে? তাহলে ঘরের এতগুলো পানি কে মুছবে? শামীমা তীব্র রোষে চেঁচিয়ে বললেন, তোর বউ ফেলেছে, তুই মুছ গিয়ে। এমন বউ পছন্দ করে এনেছে তুমি, আর ঘর মুছবো আমি? চুপ। মায়ের মুখে মুখে কথা। সাইমন বিপরীতে আর কড়া জবাব দিতে পারল না। বেশ কিছুক্ষণ গাইগুই করেও কোনো উপায়ে বের করতে হলো না। অগত্যা দুই মা ছেলেকেই ঢুকতে হলো ঘরের পানি মোছার জন্য। সপ্তাহখানেক যাবত নতুন করে প্রেম চলছে শোয়েব রাইসার। তবে কাছাকাছি আসার মতো ব্যাপার এখনো ঘটেনি। আগের মতোই সাধারণ জীবন দুজনের। শুক্রবারে দুপুরে খাবার পর একটা কাজে বেরিয়েছিল শোয়েব। ফিরে এলো 3:30 নাগাদ। গাড়ি রাস্তার ধারে পার্ক করে বের হলো বাইরে। পকেট থেকে ফোন বের করে কল করলো রাইসার কাছে। রাইসা তখন সুস্মিকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিল। এই সময়টায় সুস্মির ঘুমের অভ্যাস আছে। মায়ের কোলে কবিতা শুনতে শুনতে আরামে ঘুম চোখ বুজেছে। ঘুমিয়েও পড়েছে এতক্ষণে, তবু রাইসা কোলে নিয়েই বসে আছে। এর মধ্যে শোয়েবের কল এলো। রাইসা রিসিভ করলো সঙ্গে সঙ্গে। সালাম দিতেই শোয়েব সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো, সুস্মি কই? আমার কোলে ঘুমাচ্ছে। আচ্ছা, ও যেহেতু ঘুমিয়ে গেছে, ওকে মায়ের কাছে রেখে বের হতে পারবে এখন। রাইসা একবার সুস্মির দিকে তাকালো, চাপা স্বরে প্রশ্ন করলো, বের হব এখন? কিন্তু আমার পক্ষে মনে হয় না এখন বের হওয়া সম্ভব। কেন? আমার পরিবারের লোকজন আমাকে এখন বের হওয়ার অনুমতি দিবে না, ভুলেও না। সব এতক্ষণে রাইসার কথার অর্থ ধরতে পারল। ভুরু উচালো, সহসা বলল, পরিবারের লোক বের হতে দিবে না? কে দিবে না? রাইসা মিটিমিটি হেসে চুমু খেলো সুস্মির গালে, বলল, ওই তো আমার বর, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে, ওরা আমাকে বের হতে দিবে না? একটু আমার পরিস্থিতি বুঝুন। প্রেম করলে প্রেমিকার সমস্যা বোঝা লাগে না বলুন? শোয়েব প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ও আচ্ছা, তার মানে তোমার বর তোমাকে বের হতে দিবে না, তাই তো? রাইসা ঠোঁট উল্টে বলল, জি হ্যাঁ। ডাফার, আমি তোমার বর, আমি ডাকছি, আবার বলছো আমি আসার অনুমতি দিব না? রাইসা সূচক শব্দ করে বলল, উফ, লুকিয়ে লুকিয়ে প্রেম করার ব্যাপারটা বুঝেন আপনি? প্রেমিক দেখা করতে চাইবে, প্রেমিকা দেখা করতে পারবে না, এটাই তো টুইস্ট। কিন্তু না, আপনি এসব বুঝলেন কেন? আপনি তো একটা নিরামিষ। ফোন রাখুন এখন, আমি রেডি হয়ে বেরোচ্ছি, 10-15 মিনিট লাগবে। ওকে, বের হও। শোয়েব কথাটা শেষ করার আগেই রাইসা কল কেটে দিল। সুস্মিকে বিছানায় শুয়ে দিয়ে গেল শাশুড়ির কাছে, বলল, মা, আমরা একটু বের হতাম, কিন্তু সুস্মি ঘুমিয়ে পড়েছে। ওকে। তিন্নি বেগম সম্পূর্ণ কথা শেষ না শুনেই বলল, তোমরা বের হবে এখন? আচ্ছা, সুস্মিকে আমার কাছে রেখে যাও, আমি দেখে রাখবো ওকে, সমস্যা নেই। রাইসা খুশি হয়ে মাথা নাড়তেই তিনি পুনরায় বললেন, কষ্ট করে আমার রুমে এনে শুয়ে দাও ওকে, 2 দাদি নাতনি মিলে একসাথে ঘুমিয়ে থাকি। হেসে ফেলল রাইসা, বলল, আচ্ছা, রেখে যাচ্ছি। রাইসা খুব সাবধানে সুস্মিকে বিছানা থেকে তুলে কোলে করে তিন্নি বেগমের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। এর মাঝে সুস্মির ঘুম ভাঙেনি। দাদির পাশে শুয়ে ঘুম সে। রাইসা ফিরে এলো রুমে। ভাবল, ঘুরতে যেহেতু যাচ্ছি, শাড়ি পরে যাই, বেশি সাজবো না, 10 মিনিটে হয়ে যাবে।
ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল একবার, এরপর ভাবতে বসল। শোয়েব কী রঙের শার্ট পরেছে মনে পড়ল। আকাশি রঙের শার্ট পরে বেরিয়েছিল শোয়েব। রাইসা ভেবে নিল শোয়েবের সাথে মিলিয়ে সেও আকাশি রঙের শাড়ি পরবে। যেই ভাবা সেই কাজ। শাড়ি পরার আগেই হালকা সাজ শেষ করলো রাইসা। এরপর শাড়ি জড়াতে ব্যস্ত হলো। 10 মিনিট বললেও শাড়ি পরতে গিয়ে দেখা হলো ইতিমধ্যে 20 মিনিট পার। শোয়েবকে বলা হয়েছিল 15 মিনিট অপেক্ষা করতে। সেই 15 মিনিট পার হতেই তার ধৈর্যের সীমা পার হলো। রাইসার খোঁজে এসে হাজির হলো বাসায়। জানে এই সময় বাড়ির মানুষ ঘুমিয়ে থাকে, তাই নিজের কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে গেট খুলে ঢুকে গেল ভেতরে। নিজের রুমে ভিড়িয়ে রাখা দরজা দেখে আন্দাজে বলল, নিশ্চিত বসে বসে সাজছে। এই মেয়ে মানুষের সাজের পিছনে এত সময় ব্যয় হয়। তাড়াহুড়ে শোয়েব এসে দরজা নকও করল না, সোজা দরজা ঠেলে ঢুকে গেল ভেতরে। তখন রাইসা সবে শাড়ির কুঁচি দিচ্ছিল, গায়ে আঁচলটাও দেয়া নেই ঠিকঠাক। সেই সময় হুট করে শোয়েবকে সামনে দেখে ভয়াবহ চমকে গেল রাইসা। শোয়েবের অমন দৃষ্টির সামনে পড়ে রাইসা বিস্মিত হতবিহ্বল। দ্রুত গতিতে আঁচল চড়ালো গায়ে, তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে বলল, ছি, ম্যানারলেস। মেয়ে মানুষের ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয় জানেন না? শোয়েব ভেবেছিল রাইসা ঘরে বসে বসে সাজছে, এই বেলায় শাড়ি পরতে বসবে, সেটা শোয়েব ভাবেনি। অজান্তেই ঢুকে পড়েছে ঘরে, আর ঘটে গিয়েছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাইসার ওভাবে কথাটা বলার পরও শোয়েবের মধ্যে লজ্জা বা অনুতাপের চিহ্ন মাত্র নেই। থমকে ঠিক সেখানটাতেই দাঁড়িয়ে সামনের দৃশ্য অবলোকন করছে। শোয়েবের নজরে কিছু ছিল বোধহয়। রাইসার গায়ে কাঁটা দিয়ে ঢুকল। নার্ভাসনেসে শুকনো ঢোক গিলে পিছিয়ে গেল 2 কদম। এলোমেলো পল্লব জাপটে তাকিয়ে রইল আশেপাশে। আমতা আমতা করে বলল, আপনি বের হন রুম থেকে, আমি শাড়িটা পরে বের হচ্ছি। শোয়েবের মধ্যে ভাবাবেগ উদয় হলো না। রাইসার পায়ের নখ থেকে মাথার চুল অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দৃষ্টির একটু এদিক ওদিক নেই। সম্পূর্ণ অবলোকন শেষেই বলল, নাইস ভিউ, ইউ মে কন্টিনিউ। রাইসা চক্ষুদয় বড় বড় করে বলল শোয়েবের দিকে তাকিয়ে, কন্টিনিউ মানে? আমি কন্টিনিউ করবো আর আপনি দেখবেন? বলার আগে অন্তত চক্ষু লজ্জা কাজ করা উচিত ছিল। শোয়েব এক মুহূর্তের জন্য রাইসার ওপর থেকে চোখ সরাচ্ছে না, মনে হচ্ছে উপভোগ করছে ব্যাপারটা। সে বলল, চক্ষু লজ্জা আছে বলেই শাড়ি পরাটা কন্টিনিউ করতে বলছি, নয়তো উল্টোটাও বলতে পারতাম। এক দফায় কথাটায় রাইসার মাথায় ঢুকলো না, অস্ফুটে শুধালো, উল্টোটা মানে? 2 সেকেন্ডের মাথায় কথাটা পরিষ্কারভাবে মাথায় ঢুকলো তার। সঙ্গে সঙ্গে ঘুরে গেল উল্টো দিকে, বলল, একে তো ম্যানারলেসের মতো কাজ করেছেন, আবার দিনে দুপুরে অসভ্যতা শুরু করেছেন। বলি, ঘরে ঢোকার আগে অন্তত নক করে ঢোকা উচিত ছিল। শোয়েব উত্তর দিল, নক করতে যাব কেন, আর অনুমতি নিতে যাব কেন? আমার ঘর, আমি ঢুকবই, আমার বউ, আমি দেখবই। রাইসা গাল ফুলিয়ে তপ্ত শার্ট ঝাড়ল, কঠোর স্বরে বলল, বউ বলেছে দেখা লাগবে না মানে লাগবে না, আপনি বের হন রুম থেকে। যদি না চাই? রাইসা ঠিক সেই সময় রোমান্টিক মুহূর্তের 12টা বাজাতে বলল, আপনি এখন রুম থেকে বের না হলে আপনাকে বাথরুম পরিষ্কার করতে পাঠিয়ে দেব। শোয়েব অসূচক শব্দ করে বলল, এসব হুমকি দিয়ে লাভ নেই ডিয়ার, আমি এখন যাচ্ছি না, চেয়ারটা কই? শোয়েব আশেপাশে তাকিয়ে চেয়ারের খোঁজ করতেই রাইসা বিস্মিত হলো, বিড়বিড়িয়ে বলল, এই লোককে ভুলেও বসতে দেয়া যাবে না, এরপর দেখা যাবে আর উঠবেই না। এর আগেই রুম থেকে বের করতে হবে, নইলে আমার শাড়ি পরার রফা দফা। সব চেয়ার এনে বসার আগেই রাইসা শাড়িটা দিয়ে ভালো মতো নিজেকে পেঁচিয়ে এসে তার হাত ধরল, টেনে টুনে দরজার কাছে নিয়ে এলো। শোয়েবকে বলল, ধান্দাবাজি বন্ধ করুন, রুমের বাইরে যান। শোয়েব বলল, বের করার জন্য উতলা হচ্ছ কেন? একটু পজিটিভ সাইডও তো দেখতে পারো মাঝে মধ্যে। রাইসা কপাল কুঁচকে বলল, পজিটিভ সাইড? তা পজিটিভ সাইড কি আছে শুনি? পজিটিভ সাইড যেমন একা একা শাড়ি পরা ঝামেলার না, আমি তোমাকে হেল্প করতে পারি।
রাইসা অবাক হওয়ার ভান ধরে বলল, হেল্প করবেন? আর আপনি? হ্যাঁ, করতেই পারি, একটা চান্স দিয়েই দেখো। কুনজর দেব না প্রমিস, অলরেডি দিয়ে ফেলেছেন। শোয়েব ফাজলামি ছেড়ে হঠাৎই গুরুগম্ভীর ভাব ধরল, ঘড়ির দিকে তাকিয়ে ঝাড়ি মারল। কটা বাজে দেখছো? অলরেডি 4টা বেজে গেছে, 5টা বাজেই বন্ধ হয়ে যায়। তোমার একটা শাড়ি পরতেই ঘন্টাখানেক সময় পার করলে বের হব কখন? আচমকাই ধমক খেয়ে হতবিহ্বল হয়ে গেল রাইসা। বুঝতে পারল না একটু দেরি হয় এভাবে ধমক দেওয়ার কারণ কি। নিজের হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করল, দেরি তো আমি করিনি, আপনার জন্যে দেরি। সব ধমক দিল দ্বিতীয় দফায়, বাহানা বন্ধ, জলদি শেষ করো শাড়ি পরা। তোমার দেরি হচ্ছে, আসো আমি দ্রুত পরিয়ে দেই, আমি হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বলেই রাইসাকে টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে এলো। এতক্ষণে রাইসার মাথায় ঢুকলো হঠাৎ বকা দেওয়ার কারণ। এটাও এক প্রকার ধান্দাই বলা চলে। মেয়েটা প্রতিবাদ করার সুযোগও পেল না, সব আগেই কাজ শুরু করেছে। ফলাফল 5 মিনিটের মধ্যেই শাড়ি পরা সম্পূর্ণ। শোয়েব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হয়ে গেছে, এবার যাওয়া যাক। কি যেন একটা ভেবে হেসে ফেলল রাইসা। বলল, নাটক ভালো ছিল, থ্যাঙ্কস, এবার চলো, নির্জন মাইশা ওয়েট করছে হয়তো। রাইসা উৎফুল্ল হয়ে বলল, ওরাও যাচ্ছে? হ্যাঁ, সাথে সাদমান, বর্ষাও। আজকে আমরা সবাই বের হব একসাথে। তোমার আপত্তি আছে? আপত্তি? আপত্তি কেন থাকবে? গত সপ্তাহে তো একা একাই ঘুরে এসেছি, আজকে সবাই মিলে গেলে অনেক ভালো হবে। সবাই একসাথে ঘোরার ব্যাপারটাও কিন্তু স্পেশাল। চলো তাহলে, আগামী সপ্তাহে আবার দুজনে একা একা যাব। সারা বিকেল ঢাকার রোজ গার্ডেনে ঘুরে সন্ধ্যা 7টার পর একটা বড় সড়ো রেস্টুরেন্টে এসে হাজির হলো ছজন। ছজনের একটা টেবিল বুক করে চারপাশে বসলো সবাই। সাদমান বসামাত্র বলল, ভাই আজকে নির্জন ট্রিট দিবে আমাদের, বাবা হওয়ার খুশিতে। বাকি ছিল কিন্তু। নির্জন মাথা নেড়ে বলল, মনে আছে সাদমান ভাই, আজকে আমি ট্রিট দেব সবাইকে, এজন্যই প্ল্যানিং করে নিয়ে আসা। মাসে অবাক হয়ে বলল, প্ল্যানিং করা ছিল আপনাদের? কই, আমাকে তো কিছু বললেন না। নির্জন প্রত্যুত্তরে বলল, সারপ্রাইজ, তোমাদের 3 জনের মধ্যে একজনকেও জানানো হয়নি আজকের প্ল্যানিং। ভেবেছিলাম একেবারে এনে সারপ্রাইজ দিব। বর্ষা বলল, ও আই সি, এজন্যই বলি হঠাৎ করে এভাবে বের হতে বলে কেন? রাইসা বলল, যাই বলো, ব্যাপারটা ভালোই হয়েছে। আমাদের বিয়ের অনুষ্ঠান শেষে তো আর সবার একসাথে হওয়া হলো না। আমার খালামণি হওয়ার ট্রিট উপলক্ষে আবার সবার সাথে দেখা হয়ে গেল। সাদমান বলল, শোয়েব তুই কবে দিবি ট্রিট? যেহেতু তুইও খালু হচ্ছিস, তাহলে তোরও উচিত না একটা ট্রিট দেয়া? রাইসাও তাল মিলিয়ে বলল, হ্যাঁ তাই তো, আপনি দেবেন না খালু আলু হওয়ার ট্রিট? শোয়েব ভুরু কুঁচকে উঁচু আওয়াজে বলল, আবার এই খালু? একযোগে হেসে উঠল সবাই। নির্জন বলল, শোয়েব ভাই চিন্তা করবেন না, আর কেউ আপনার পক্ষে না থাকলেও আমি আপনার পক্ষে আছি। আমি বাবুকে চাচ্চু ডাক শেখাবো, আপনি নিশ্চিন্তে থাকুন। সাদমান বলল, আর সুস্মি যে তোমাকে চাচ্চু আর খালু মিলিয়ে চালু বানিয়ে দিয়েছে, সেটার কি করবে? নো প্রবলেম, কিছুদিন পর ভুলে যাবে। বাচ্চাদের মনে কত বিচিত্র খেলা আসে। শোয়েবে বলল, খালু ডাকটা বাচ্চাদের মাথায় ঢোকাস না ভাই, ওদের কানের সামনে মাছির মতো ভ্যান ভ্যান করতে থাকলে ওগুলোই ডাকবে ওরা। তুই যদি এসব শিখেছিস তাহলে ঘুষি মেরে তোর মুখ ভোঁতা করে দেব আমি। সাদমানের হাসি বন্ধ হলো। অন্যদিকে তার পাশে বসে বর্ষা হাসতে লাগলো। তা দেখে সাদমান জিজ্ঞেস করলো, ও আমাকে মারতে চাইছে আর তুমি হাসছ? বর্ষা হাসতে হাসতে বলল, না না, এজন্য হাসছি না, হাসছি এটা ভেবে তোমাকে ভোঁতা মুখে দেখতে কেমন লাগবে। এই নিয়ে এক দফা হাসাহাসি চলল। সানজিদা বাপের বাড়ি গিয়ে বসে আছে। শামীমা ছেলেকে বুঝালেন এখন উচিত বউয়ের রাগ ঠান্ডা করে বাড়িতে নিয়ে আসা, ঝামেলা সমাধান করার উপদেশ দিলেন। সাইমন প্রথমে যেতে রাজি ছিল না, শেষমেশ মায়ের কথা শুনতে শুনতে বাধ্য হলো সানজিদাকে আনতে যেতে। শ্বশুরবাড়িতে বসে বেশ কিছুক্ষণ বোঝাতে হলো সানজিদাকে
একটু পরেই গলে গেল সানজিদা বায়না ধরল রেস্টুরেন্টে নিয়ে যেতে। প্রথমে গাইগুই করলেও শেষে মায়ের আদেশ মনে পড়তেই রাজি হলো সাইমন। সানজিদা যে রেস্টুরেন্টে যেতে চেয়েছিল সেখানে হাজির হলো তারা। দুর্ভাগ্যবশত একই রেস্টুরেন্টে হাজির দুজনে, যেখানে শোয়েব রাইসা আগে থেকে উপস্থিত, কিন্তু নিজেদের মধ্যে ব্যস্ত থাকায় কেউ সাইমন ও সানজিদাকে খেয়াল করেনি। নিজেরা কথা বলছে, হাসাহাসি করছে। কর্নারে একটা টেবিলে বসতেই রাইসার প্রথম চেহারাটা নজরে পড়ল সাইমনের। প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু না, খানিক বাদে উপলব্ধি করল যা ঘটেছে তা সত্যি। রাইসার স্বাস্থ্য আগে থেকে ভালো হয়েছে, চেহারায় পুরনো মলিনতা ছাপিয়ে উজ্জ্বল্য ভরপুর। হাসি খুশি মুখটা দেখে মনে হচ্ছে আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। সানজিদা খাবারের অর্ডার দিচ্ছে, সেদিকে মনোযোগ নেই সাইমনের। একটানা তাকিয়ে আছে রাইসাদের টেবিলটার দিকে। আকস্মিক তার চোখ গেল টেবিলের নিচে। লক্ষ্য করল সব শক্ত করে ধরে রেখেছে রাইসার হাত। দুজনে একসাথে মিশে থাকা হাতটা রাইসার কোলে রাখা। আর সহ্য হলো না সাইমনের। নজর ঘুরিয়ে নিল একপাশে নীরের দেয়ালের দিকে। মনে মনে ভাবল ও আসলে সুখে আছে ওই লোকটার সাথে। যেহেতু রাইসাদের টেবিলের অর্ডারটা আগে নেওয়া হয়েছে, তাই তাদের খাবারই আগে পরিবেশন করা হলো। সাইমন একটু পরপর আর চোখে তাকাচ্ছে সেদিকে। সানজিদা কি বলছে, কি করছে, কিছুই মাথায় ঢুকছে না সাইমনের। মনোযোগ যে নিবেশিত অন্য কোথাও। খাওয়ার ফাঁকে ফাঁকে শোয়েব মুখে তুলে খাইয়েও দিল রাইসাকে। দৃশ্যটা দৃষ্টিগোচর হতেই সাইমনের মনে পড়ল রাইসা এই আবদারটা প্রায়ই করতো তার কাছে, কিন্তু সে কখনো পূরণ করেছে বলে মনে পড়ছে না, বরং ঢং বলে এড়িয়ে যেত প্রায়। আর এখন এই আবদারটা অন্য কেউ ঠিকই পূরণ করে দিচ্ছে। ক্ষণে ক্ষণে সাইমনের মেজাজ গরম হতে লাগলো। ডিভোর্সের পর একবারও রাইসার সাথে কথা হয়নি তার, কিন্তু আজ বোধহয় কথা বলা প্রয়োজন, খুব প্রয়োজন। কিন্তু সেই সুযোগ ধরা দিবে কি? ভাগ্য আজ সাইমনের পক্ষে ছিল। একটু পরে রাইসা উঠল ওয়াশরুমে যাওয়ার জন্য। কাপড়ে একটু সস পড়ে গেছে, সেটা পরিষ্কার করে হাত ধুয়ে আসবে বলে চলে গেল সেখান থেকে। সুযোগ পাওয়া মাত্র সাইমনও বাহানা দিয়ে উঠে গেল চেয়ার ছেড়ে। শোয়েবদের আড়ালে থেকে দ্রুত গতিতে হাজির হলো ওয়াশরুমের সামনে। জায়গাটা বর্তমানে খালি বলা চলে। সাইমন খানিকটা আতঙ্ক, উত্তেজনা, আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকলো রাইসার। 2 মিনিট বাদেই বের হলো রাইসা। তৎক্ষণাৎ দৃষ্টি সম্মুখে সাইমনকে দেখে ভয়াবহ চমকে গেল সে। হৃদস্পন্দন থমকে গেল তার। অস্ফুটে মুখ দিয়ে বের হলো, তুমি এখানে? রাইসার অনুপস্থিতি টেবিলে বসেই কথাবার্তা বলছিল সকলে। হঠাৎই সাদমানের নজর পড়ল সানজিদার উপরে। চিনে ফেলল এক দেখায়। বর্ষাকে উদ্দেশ্য করে বলল, বর্ষা দেখো, ওটা সানজিদা না? সাদমানের ইশারা পেয়ে বর্ষাও তাকালো সানজিদার দিকে। বেশ কিছুক্ষণ ভালোভাবে পরখ করে বলল, হ্যাঁ, এটা সানজিদাই। সানজিদা আছে মানে সাইমনও এখানে আছে, কিন্তু ওই টেবিলে তো সাইমনকে দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে টনক নড়ল উপস্থিত সকলের। একে একে সবাই তাকালো শোয়েবের দিকে। প্রত্যেকের প্রতিক্রিয়া দেখার সময় শোয়েবেরই হলো না। দ্রুত গতিতে চেয়ার ছেড়ে হাঁটা ধরল ওয়াশরুমের দিকে। সকলে একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করল। সাদমান নির্জনের দিকে তাকিয়ে বলল, সেরেছে। আমরা যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে শোয়েব খেপবে। আজ একটা বিরাট ফাটাফাটি হবে। বলার ভঙ্গিতে হেসে ফেল নির্জন। প্রত্যুত্তরে বলল, চলেন সাদমান ভাই, গিয়ে ফাটাফাটি দেখে আসি। বলতে দেরি সাদমানের উঠতে দেরি নেই। নির্জন উঠে বসলো পরপর। মাইশা আর বর্ষাকে বসিয়ে রেখেই দুজনে হাঁটা ধরল শোয়েবদের পথেই। বর্ষা তাদের গমন পথে দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখেছ অবস্থা? মারামারির কথা শুনে চলে গেল দুটো, একেই বলে পুরুষ মানুষ। মাইশা মুচকি এসে বলল, ছেলেদের জাতিগত স্বভাব, কি আর করার। রাইসা সামলে নিয়েছে নিজেকে, শান্ত করতে পেরেছে নিজের মনকে। বড় কথা, যার প্রতি অনুভূতি মরে গেছে তার প্রতি আবেগ উথলে ওঠার প্রশ্নে আসে না। যথেষ্ট কঠোর ভাব দেখে পাশ কাটাতে গিয়েছিল রাইসা।
তখনই রাইসার বাম হাতটা ধরার জন্য নিজের হাত বাড়ালো সাইমন। রাইসা থেমে নিজের বাম হাত পেছনে সরিয়ে ফেলল, ডান হাতের তর্জনী উঁচিয়ে রুক্ষ স্বরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? লজ্জা করে না? ঘরে বউ থাকার পরেও অর্ণমের হাত ধরতে চাচ্ছ? সাইমন অবাক হলো রাইসার প্রতিক্রিয়ায়। এই রাইসাকে সে চেনে না। মনের মধ্যে হাজার উলট পালট ভাবনা এলেও নিজের ভুলগুলো কখনই ধরা দেয় না, বরং সাহসের সাথে পুনরায় বলল, এমন করছো কেন? জাস্ট একটু কথাই তো বলতে চাচ্ছি তোমার সাথে। কিন্তু আমি তোমার সাথে কথা বলতে বলতে থেমে গেল রাইসা, আকস্মিক আক্রমণে হতবিহ্বল। শোয়েব কিছু সেকেন্ড অপেক্ষা করে রাইসার জবাবটা শুনেছিল শুধু। এরপরও সাইমন জোর করতে চাচ্ছে দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ঘাড় চেপে নিজের দিক ঘুরিয়ে সোজা একটা ঘুষি বসিয়েছে সাইমনের গালে। নির্জন ও সাদমান এসে দাঁড়িয়েছিল কেবল। সাইমন এক প্রকার উড়ে এসে পড়ল ওদের পায়ের কাছটায়। দুজনে একে একে শোয়েব ও রাইসার দিকে তাকালো। বিস্ময়ের তোপে রাইসা দু হাতে মুখ চেপে ধরে রেখেছে। বুঝতে বাকি রইল না মাত্র কি ঘটেছে এখানে। নির্জন নিচু হয়ে সাইমনের কলার ধরে টেনে তুলল, বলল, আমার পায়ের কাছে পড়ে লাভ নেই, যার সাথে অন্যায় করেছ তার পায়ে পড়ো, বলে দ্বিতীয় দফায় ঘুষি। এবারে সাইমন সোজা হয়ে পড়ল রাইসার পায়ের কাছে। পরিস্থিতির বেহাল দশায় শুকনো ঢোক গিল রাইসা। সাইমনের সামনে থেকে পিছিয়ে গেল। পাশে থাকা শোয়েবের বাহু আঁকড়ে ধরল শক্ত করে। পরপর আড়াল থেকে দাঁড়ালো শোয়েবের পিছনে। সাদমান খুশি খুশি বলল, তোমরা দুজনে মারলে, এবার আমিও একটা মারি, নয়তো হাতটা চুলকাবে। নির্জন বলল, আপনার তো কথার মারি যথেষ্ট ভাই, যা আপনি অনেক আগেই মেরে দিয়েছেন, উকিল বলে কথা। প্রশংসা শুনে বুক ফুলে উঠল সাদমানের। মারার চিন্তাটা বাদ দিল কিছু সময়ের জন্য। ততক্ষণে ধাতস্থ হয়েছে সাইমন। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়েছে। একবার নির্জন ও একবার শোয়েবের দিকে তাকে কর্কশ কণ্ঠে বলল, পাবলিক প্লেসে গায়ে হাত তোলার সাহস কীভাবে হয় আপনাদের? জাস্ট কিছু বলছি না দেখে যা নয় তাই ব্যবহার করবেন। শোয়েব থমথমে স্বরে বলল, ব্যবহারের জ্ঞান আমাদের দিতে এসো না। তোমার ম্যানার্স কতটুকু যে পাবলিক প্লেসে অন্যের বউয়ের হাত ধরতে চাও? তুমি হয়তো ভুলে গেছো ও এখন আমার বউ, আর আমার বউয়ের ওপর কেউ চোখ তুলে তাকালেও তাকে একটা নয় 10টা ঘুষি মারার অধিকার রাখি আমি। সাইমন ক্রোধ সমেত কিছু একটা বলতে যাবে, তার আগে রাইসা এক হাত শোয়েবের বুকে রেখে বলল, সুস্মির বাবা শুনুন আমার কথা। শোয়েব তাকালো রাইসার দিকে, আর সাইমন তাকে রইল ওদের দুজনের কাছাকাছি। গা ঘেঁষে থাকা দৃশ্যটার দিকে রাইসা বলল, রেস্টুরেন্টে অনেক মানুষ আছে, সবার সামনে এভাবে মারামারি করে হাত আর ইমেজ কোনোটাই নোংরা করার প্রয়োজন নেই, বাদ দিন প্লিজ। শোয়েব অদ্ভুত নজরে তাকিয়ে রইল রাইসার দিকে। শেষ পর্যন্ত ফেলতে পারল না অনুরোধ। ভেবে চিনতে বলল, যেমন তোমার ইচ্ছা, তবে আজকে লাস্ট। এরপর ঘুরে সাইমনকে উদ্দেশ্য করে বলল, আজকের পর থেকে ওর আশেপাশে দেখলো খবর আছে তোমার, মাইন্ড ইট। বলে রাইসার হাত ধরে চলে গেল সেখান থেকে। যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই হাতটা ধরার অধিকার আর তোমার নেই, সমস্ত অধিকার আমার এবং শুধুমাত্র আমারই। নির্জন সাদমানকে বলল, চলেন ভাই আমরাও যাই এবার। সাদমান প্রত্যুত্তরে বলল, হ্যাঁ তুমি যাও, আমি আসছি। নির্জন চলে যেতেই সাদমান এগিয়ে এলো সাইমনের কাছে, স্মিত হেসে বলল, যাকে সময় থাকতে গুরুত্ব দিতে শেখনি, এখন তার জীবনে সমস্যার সৃষ্টি করতে কেন ফিরে আসছ? আগেও চেষ্টা করেছ, সফল হওনি, এখন আবার কি চাও তুমি? ডিভোর্স দিয়েছ, ছেড়ে দিয়েছ মেয়েটাকে, তাহলে কেন এমন করছো? ছেড়ে দাও সাইমন, ওরা নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে, ওদেরকে ওদের মতোই বাঁচতে দাও। শোয়েব ও রাইসা এসে বসলো নিজেদের চেয়ারে। নির্জনও ফিরে এলো পরপরই। মাইশার পাশে বসতে জিজ্ঞেস করলো, কি হলো ওখানে? নির্জন ঘাড় উছিয়ে বলল, তেমন কিছু না, হালকা পাতলা ধোলাই। রাইসা নির্জনের কথা শুনে আর চোখে একবার তাকালো শোয়েবের দিকে। শোয়েব চেয়ারে বসামাত্রে হাত ছেড়ে দিয়েছে দেখে এবার সে নিজে থেকে হাত ধরার চেষ্টা করলো। অমনি সিটকে ফেলার মতো রাইসার হাত সরিয়ে দিল শোয়েব। রাইসা হতভম্ব হয়ে হাঁ করে চাইল। শোয়েব ঘুরেও দেখল না।
অন্যত্র চেয়ে রইল। এর মাঝে সাদমানও এসে বসল। ঘটনা বলতে শুরু করলো বর্ষাকে। মাইশা একবার করে সোয়েব রাইসা দুজনকেই দেখল। কিছু একটা আন্দাজ করে নির্জনের কানের কাছে ফিসফিস করে বলল, ভাইয়া মেবি জেলাস। নির্জন বিপরীতে বলল, মেবি না, আসলে জেলাস। তোমরা মেয়ে মানুষ, আমাদের জ্বলে পুড়ে যাওয়ার মতো অনুভূতি কিভাবে বুঝবে? তার মানে কি আমি আপনার অনুভূতি বুঝি না? কিছু সময় বুঝো, না বোঝার ভান ধরো না। অন্য কেউ তাদের কথা শুনতে পাচ্ছে না। মাইশা শুনল এবং বুঝল। জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নিয়ে ফেলল, মিনমিনিয়ে বলল, আপনাকে কিছু বলাই ভুল। কোথাকার কথা কই নিয়ে চলে যান। লজ্জা পেয়ে গাল ফুলিও না, নয়তো টেবিল ভর্তি খাবার সামনে থাকার পরেও তোমাকে খেতে ইচ্ছে করবে। মাইশা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল। সাদমান ওপাশ থেকে বলল, কি সমস্যা ভাই? নিজেদের মধ্যে কি বিড়বিড় করছো? একটু আমরাও শুনি। সোয়েব কটমট করে বলল, সব কিছু তোর শোনা লাগবে? এমনিতে যাদের ডিভোর্স কেস নিয়ে ঘাটাঘাটি করিস, ওদের সংসারে নাক তোর শান্তি হয় না? এখন যারা হ্যাপিলি মেরিড লাইফ কাটাচ্ছে তাদেরকেও শুনতে হবে? সাদমান জবাব বলল, মানুষের ভালো করতে নেই বুঝলি। কোথায় তোর বিয়ের বন্দোবস্ত করলাম নিজ হাতে, এই জন্য ধন্যবাদ দিবি তা না। সারাক্ষণ খিটখিট করতে থাকে তোর বউ তোকে নিয়ে বাথরুম। সাদমান অর্ধেক কথা বলতে না বলতেই সোয়েব হুঙ্কার ছেড়ে বলল, সাদমান। সাদমান মুখ বেঁকে বলল, চেঁচিয়ে লাভ হবে না শিকদার সাহেব, আমার অভিশাপের হাওয়া অলরেডি আপনার গায়ে লেগে গেছে। হেসে ফেল রাইসা, সাথে বাকি সকলে। এখন আর কারো জানতে বাকি নেই সাদমানের সেই ভয়ঙ্কর অভিশাপখানা কি ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা। সময়ের ব্যবধানে পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলেও সোয়েবের রাগ কমার নাম নেই। তাকাচ্ছে না রাইসার দিকে, কথা বলছে না, আবার হাতও ধরতে দিচ্ছে না। 8টা নাগাদ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যার যার বাড়ির পথ ধরল সকলে। বিদায় জানিয়ে চলে গেল নিজ নিজ বাড়িতে। রাস্তার মধ্যেও চুপ করে রইল সোয়েব। রাইসা একটু পর তাকাচ্ছে ঠিকই, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। বাসায় ঢুকতেই সুস্মি দৌড়ে এসে কোলে উঠল রাইসার। জিজ্ঞেস করলো, কই শিলা তুমলা? বাইরে গিয়েছিলাম আম্মু, এই দেখো তোমার জন্য এনেছি। সুস্মির জন্য ওর প্রিয় বার্গার আর জুস নিয়ে এসেছে সোয়েব। মা বাবার জন্য আলাদা করে নিয়ে এসেছি নাস্তা। সেগুলো মায়ের হাতে ধরে সোজা চলে গেল রুমে। রাইসা সুস্মিকে সোফায় বসে বলল, তুমি বসো আম্মু, মাম্মি ফ্রেশ হয়ে আসছে ওকে। সুস্মি মাথা নাড়ল। রাইসা উঠে চলে গেল ঘরের ভেতর। শাড়ি বদলায়নি, কেবল হাত মুখ ধুয়ে বেরিয়ে এসেছে। এরপর খাইয়ে দিল সুস্মিকে। রাইসা জিজ্ঞেস করলো, ও কতক্ষণ ঘুমিয়েছে মা? তিন্নি বেগম বললেন, সন্ধ্যার পরপরই উঠেছে, রাতে কখন ঘুমায় কে জানে। খাওয়া দাওয়া শেষে রাইসা রান্নাঘরের কাজ গুছিয়ে রাখছে। সুস্মি দাদির কাছে ছিল। মায়ের কাজ শেষ হতে হতে দাদির ঘরে ঘুমিয়ে পড়েছে সে। রাইসা কাজ শেষে শাশুড়ির রুমে ঢুকেছে সুস্মিকে নিতে। তিন্নি বেগম বললেন, ঘুমিয়ে পড়েছে সুস্মি, আজকে আমার কাছেই থাক, তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। যদি রাতে উঠে পড়ে চিন্তা করো না, আগে আমি রেখেছি না। এখন তুমি আসার পর তো ও আমার কাছে থাকেই না, আজ থাকুক একটু। রাইসা মাথা নেড়ে বলল, আচ্ছা তাহলে আপনারাও ঘুমিয়ে পড়ুন, আমি যাই, যাও। রাইসা চলে এলো রুমে। সব ততক্ষণে জামা কাপড় বদলে খাটে বসে ল্যাপটপে কিছু একটা করছে। রাইসা ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। ধীরে সুস্থে এসে হাজির হলো সোয়েবের সামনে। ছেলেটা তখনও তাকালো না রাইসার দিকে। এবারে রাইসাও কষ্ট হলো। ল্যাপটপটা বন্ধ করে বসলো সামনে। প্রশ্ন করলো, সমস্যা কি? সামনে দেখেও যেন দেখছেন না। সোয়েব থমথমে সুরে বলল, কোনো সমস্যা নেই, আমাকে আমার কাজ করতে দাও। সব ল্যাপটপ নেওয়ার জন্য হাত বাড়াতেই রাইসা ল্যাপটপটা সরিয়ে ফেলে বলল, দেব না, আগে আমার সাথে কথা বলুন। তুমি আমার কাজে বাধা দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। এছাড়া পারো কি যা করতে চাই তাতেই বাধা দাও? আমার অপছন্দের কাজ হলেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটাই চাও? রাইসা বুঝতে পারল সোয়েবের কথা। ওই সময় সাইমনকে মারতে বাধা দিয়েছিল বলে এমন রেগে আছে। এমনকি বিরক্ত হয়ে রাইসার সামনে থেকে উঠে গেছে। টেবিলের সামনে দাঁড়িয়ে বই নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। রাইসা মিনমিনিয়ে বলল, এত রাগ করছেন কেন? ওখানে অনেক মানুষ ছিল, তাই তো আমি চাইনি কোনো ঝামেলা বাঁধুক।
আপনি যে এত রেগে যাবেন তা তো বুঝিনি। আচ্ছা সরি। তোমার সরি শুনতে চাইনি আমি। রাইসা ভুরুকুটি করে বলল, আসলে সরি শুনবেন না? শোয়েব জবাব দিয়ে বলল, না শুনবো না আমি। তুমি শুনতে থাকো। মানুষ কি বলবে আমার এসব শোনার ইন্টারেস্ট নেই বলে আবার ব্যস্ত হলো নিজের কাজে। আমার কাছে মানুষের কথা থেকে আপনি বেশি গুরুত্বপূর্ণ। কথার সত্যতা প্রমাণ পেয়েছি, আর বলা লাগবে না। দীর্ঘশ্বাস ফেলল রাইসা। বুঝল এর রাগ কমানো মুশকিল হবে একটু, কিন্তু চেষ্টা তো করাই যায়। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। সুরেলা কণ্ঠের গান শুনে হাত থেমে গেল শোয়েবের। শাড়ির আঁচল কোমরে গুজে রইল। এগিয়ে এলো পায়ে পায়ে, ঠিক শোয়েবের পেছনে দাঁড়িয়ে বলল, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, तुम्हें पाकर जमने बरसे रिश्तेदार दिन हम, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम, अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। রাইসা শোয়েবের কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরালো। শোয়েব এবারে বিশেষ পাত্তা দিল না। রাইসার হাত সরিয়ে দিয়ে গিয়ে দাঁড়ালো জানালার সামনে। রাইসা পিছু পিছু এলো। শোয়েবের হাতের আঙুলের ভাঁজে নিজের হাতের আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরলো। গালে হাত রেখে নিজের দিকে ঘোরালো। জানালা গলে চাঁদের আলো পড়ছে দুজনের ওপর। আধো অন্ধকারে রূপকথার কোনো দৃশ্যের মতো ফুটে উঠেছে দুজন। রাইসা চোখে চোখ মিলিয়ে বলল, বিনা তেরে কোই দিক্কত নাজারা হোম না দেখেঙ্গে, বিনা তেরে কি दिक्कत नजारा हम ना देंगे, तुमने ना पसंद उसको दोबारे हम ना देखेंगे, तेरी सूरत ना हो जिसमें हम, तेरी सूरत ना हो जिसमें हूँ शायद तू देंगे हम, अगर तू मिल जाओ जमाना छोड़ देंगे हम। সবাই রাগ গলতে শুরু করেছে। এবার আর রাইসার হাত সরিয়ে দিল না, বরঞ্চ টেনে আনলো কাছে, ঘুরিয়ে নিজের বুকের সাথে রাইসার পিঠ থেকে দাঁড় করালো। উন্মুক্ত উদরে হাত চেপে নিজের সাথে মিশালো। আলতো করে চুমু খেলো কানের লতিতে। শিউরে উঠল রাইসা, চোখ বুজে ফেললো সাথে সাথে। শোয়েবের চুলের ভাঁজে হাত ঢুকে পরবর্তী লাইন শুরু করলো। শোয়েবের গভীর স্পর্শ থেকে সুগভীর হচ্ছে। শ্বাস প্রশ্বাস জড়িয়ে আসছে রাইসার। কণ্ঠনালীতে আটকে যাচ্ছে গানের এক একটা শব্দ। শোয়েব এক ঝটকায় রাইসাকে নিজের দিকে ঘোরালো। সর্বোচ্চ কাছে টেনে দু হাতের আজলায় রাইসার মুখখানা তুলে বলল, একটা প্রশ্নের জবাব দিবে? রাইসা মাথা নিচু করে তার বলল। জোরে জোরে শ্বাস নিচ্ছে। জবাব দিতে পারল না। সম্মতির সুরে মাথা নাড়ালো উপর নিচ। তৎক্ষণাৎ শোয়েব বলল, আজকে মারতে বাধা দিলে কেন? সিম্পেথি দেখালো ওর প্রতি। রাইসা মুচকি আসলো, না বোধক ইশারায় মাথা নাড়ল। বলল, দয়াময় আসেনি তো, আমি জাস্ট ওকে দেখালাম আমার বর কত বউ ভক্ত, আমার ইশারায় নাচে। শোয়েব ভুরু উঁচিয়ে বলল, আইসি, আমাকে বউ ভক্ত প্রমাণ করতে চেয়েছিলে? শোয়েব রাইসার গাল থেকে হাত নামিয়ে কোমরে রাখল। এক নজরে তাকিয়ে রইল রাইসার ওষ্ঠদয়ের দিকে। রাইসা উসখুস করতে শুরু করলো। নিজেকে ছাড়াতে চাচ্ছিল, অমনি আক্রমণ হলো এক প্রকার। রাইসার ওষ্ঠদয়ের ওপর দখলদারিত্ব ফেলল শোয়েব। শোয়েবের এক হাত রাইসার কোমরে রাখা, অন্য হাত চুলের ভাঁজে ডুবিয়ে আটকে রেখেছে নিজের সাথে। রাইসা বাধা দিচ্ছে না, দুহাত দিয়ে খামচে ধরেছে শোয়েবের টি শার্ট। ধীরে ধীরে সম্পূর্ণ ভর ছাড়ছে কাঁধের ওপর। বেশ কিছুটা সময় গড়াতে রাইসা তাল হারাতে লাগলো। হাত পা বিবশ লাগতে শুরু করলো। কেঁপে উঠছে একটু পর পর। দাঁড়িয়ে থাকতো হিমশিম খাচ্ছে। তবুও শোয়েবের থামাথামির নাম নেই। তবে রাইসার অবস্থা বুঝলো বোধ হয়। কোমর জড়িয়ে শূন্যে তুলে ফেলল রাইসাকে। মাটিতে স্পর্শ করল না তার পা। আগ্রাসী চুম্বনের রাইসার দিশেহারা প্রায়। দুর্বল আঘাত বসালো শোয়েবের বুকে। এতে কোনো পরিবর্তন নেই লোকটার। একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট শুরু করলো রাইসা। বোধহয় রাইসাকে বাঁচাতেই ওই সময় দোরগড়ে উদয় হলো সুস্মি। জোরে জোরে দরজা থাপড়ে কাঁদো কাঁদো হয়ে বলল, মাম্মি।
আমি তোমার সাথে ঘুমাবো। মেয়ের কণ্ঠস্বর পাওয়া মাত্রই রাইসাকে ছেড়ে দিল শোয়েব। বিড়বিড়িয়ে বলল, কাঁচা ঘুম থেকে জেগে গেছে, মানে আজকে আর ঘুমাবে না? আমার রোমান্সের রফা দফা। রাইসা পিছিয়ে এসে টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়েছে। হাত পা একটানা কাঁপছে এখনও। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। সব এগিয়ে এলো ওর দিকে। রাইসার দু বাহু ধরে বলল, রিল্যাক্স, এখনও কিছুই করিনি আমি। রাইসা চোখ খিচে বন্ধ করে ফেলল। এক পলকের জন্য তাকালো না শোয়েবের দিকে। বলল, সুস্মি এসেছে, গেটটা খুলুন গিয়ে। ও তো মাম্মিকে ডাকছে, তুমি চাও তাহলে আপনি আমার থেকে সরুন। সরবো আসলেই? রাইসা ভীষণ লজ্জায় আড়ষ্ট হয়ে বলল, উফ, সরুন প্লিজ। শোয়েবের বুকে আলতো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল রাইসা। দরজা খোলার আগে বেড সাইডের টেবিলের কাছে এলো। এক গ্লাস পানি শেষ করে মরুভূমির ন্যায় শুষ্ক গলাটা ভিজিয়ে এরপর গিয়ে দরজা খুলল এবং দেখল সুস্মির সাথে তার দাদি উপস্থিত। তিন্নি বেগম বেজায় ইতস্ততায় পড়েছেন। বললেন, তোমার বাবার হাত থেকে গ্লাস পড়ে গেছে আর সুস্মি ওইটাই শব্দ শুনে উঠে গেছে। এরপরে দৌড় তোমার কাছে, কত করে রাখতে চাইলাম, থাকলই না। রাইসা স্মিতে হেসে সুস্মিকে কোলে নিল। বলল, ব্যাপার না মা, কাঁচা ঘুম ভেঙেছে তো এখন কিছুক্ষণ জেদ করবেই, আমি ওকে রাখি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। তিন্নি বেগম অসহায় দৃষ্টিতে একবারে সুস্মির দিকে তাকালো। মেয়েটা মায়ের কোলে উঠে গলা জড়িয়ে ধরে ফোঁপাচ্ছে। তাকে নিজের কাছে আটকে রাখা অসম্ভব, তাই রাইসার কাছে রেখে দ্রুত চলে গেলেন রুমে। রাইসা ভেতরে ঢুকতেই সব দরজা আটকে ফেলল। পরপর এসে বসলো বিছানার এক পাশে। রাইসা তার দিকে এগিয়ে এসে বলল, মেয়েটাকে রাখুন, আমি শাড়ি বদলে আসি। সব আফসোসে সুরে বলল, অথচ এটা আজ আমার করার কথা ছিল। রাইসা চোখ রাঙালো, চাপা সুরে বলল, চুপ করুন এখন। সুস্মির কানে গেল কথাটা, কিন্তু বোঝার মতো বয়স তার নেই। কৌতূহল বশত মাথা তুলে বাপকে প্রশ্ন করলো, কি বললা? সব থতমত খেয়ে বলল, সব শুনছে, আমি তো ভেবেছিলাম ঘুমের ঘরে আছে। রাইসা মিটিমিটে হেসে বলল, জি না, এবার জবাব দিন, কি বলেছেন? কথা বাড়িও না, দাও মেয়েকে আমার কোলে। বলে সুস্মির দিকে হাত বাড়ালো শোয়েব। মেয়েও লাফিয়ে চলে এলো বাবার বুকে। ছোট্ট ছোট্ট তুলতুলে হাত দুটো বাবার বুকে রেখেই তার উপরে মাথা ঠেকিয়ে চোখ মুছল। হাই তুলছে বারবার, কিন্তু ঘুমাচ্ছে না। শাড়ি বদলে থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো রাইসা। লক্ষ্য করলো শোয়েব ঘুম পাড়ানোর চেষ্টা করছে সুস্মিকে, তবে সফল হয়নি এখনও। মেয়ে একটু পরপর মাথা তুলে আগডুম বাগডুম প্রশ্ন করছে আর শোয়েব উত্তর দিচ্ছে। রাইসা ওদের কাণ্ড দেখে হাসলো, এসে বসলো ড্রেসিং টেবিলের সামনে, চুল আশ্রে বেনি করলো। এরপর লাইট অফ করে চলে এলো বিছানায়। বলল, দিন আমার কাছে, আপনি ঘুমান। শোয়েব কপাল কুঞ্চিত করে বলল, ঘুমিয়ে যাব। রাইসা সুস্মিকে কাছে টেনে নিজের পাশে শুয়ে দিয়ে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, জি হ্যাঁ, নিশ্চিন্তে ঘুমিয়ে যান, মেয়ে আজ 3টের আগে ঘুমাবে না। রাইসা শুয়েছে সুস্মির এক পাশে, ঘুম পাড়ানোর চেষ্টা করছে সুস্মিকে। মেয়ের ভাবসাবে শোয়েব বুঝে গেল সে আজ আসলে এত দ্রুত ঘুমাবে না। অগত্যা সকল অনুভূতি মাটি পানি বালির নিচে চাপা দিয়ে শুয়ে পড়তে হলো তাকে। রাইসার তো সুস্মিকে বুকের ওপরই ছিল। এবার শোয়েবের হাতও টেনে এনে মায়ের হাতের উপরে রাখলো সুস্মি। বলল, তোমরা দুজন আমাকে জ্বলিয়ে ধরবা, এরপর আমি ঘুমাবো। সব জিজ্ঞেস করলো, তাহলে ঘুমিয়ে পড়বে? সুস্মি ওপর নিচ মাথা নাড়ল। সব রাইসাকে চোখের ইশারে কিছু বুঝালো। পরপরই দুজনে সুস্মির পেটে সুরসুরি দিতে শুরু করলো। কিসের কান্নাকাটি আর কিসের ভেবা, হাত পা ছুঁড়ে হাসি শুরু করলো সুস্মি। অস্থির হয়ে যাচ্ছে দেখে রাইসা বলল, হয়েছে হয়েছে, থামুন। কান্নাকাটির ভূত মাথা থেকে নেমে গেছে, আর সুরসুরি দেওয়া লাগবে না। শোয়েব সুস্মিকে উদ্দেশ্য করে বলল, থামবো নাকি আর একটু সুরসুরি দেবো আম্মু? না। সুস্মি হামাগুড়ি দিয়ে উঠে বসলো, বলল, আমি তোমাকে দিব। শোয়েব সোজা হয়ে শোয়ার পরপরই সুস্মি ওর পেটের উপর উঠে বসল। ছোট ছোট হাত দিয়ে সুরসুরি দেওয়ার চেষ্টা করলো পেটে, কিন্তু গায়ে লাগার মতো না। তবুও শোয়েব এমন একটা ভান করলো যেন সত্যিই খুব সুরসুরি লেগেছে। সুস্মিও খুশি।
প্রথমে তালি দিয়ে পরপর হাই ফাইভ করলো রাইসার সাথে। রাইসা বলল, দুষ্টুমি শেষ হলে ঘুমাতে আসেন। আম্মু। সুস্মি বাবার ওপর থেকে নেমে মায়ের ওপর উঠল, শুয়ে পড়ল গায়ের উপরে, বুকে মুখ গুজে আবারও শুরু করলো আগডুম বাগডুম প্রলাপ। রাইসা মাথায় হাত বুলাতে শুরু করলো। সব কাছে ঘেঁষে এলো দুজনের, এক হাতে জড়িয়ে ধরলো মা মেয়ে দুজনকে। রাইসার কাঁধে মুখ গুজে বলল, একটা কথা বলবো? রাইসা প্রত্যুত্তরে বলল, ও জেগে থাকা অবস্থায় আর কোনো কথা না, ঘুমান। ও ঘুমালে না হয় আমি আপনাকে ডাক দিব। তুমি ডাক দিবে? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার উপায় নেই মাস্টার মশাই। রেস্টুরেন্টে ঘটে যাওয়া ঘটনাটা সানজিদাকে জানায়নি সাইমন, তবে দুটো ঘুষির প্রভাব গালের ওপর ঠিকই পড়েছে। লালচে হয়ে গেছে জায়গাটা, ব্যথায় মুখ নাড়া কষ্টকর। সানজিদা জিজ্ঞেস করে বলেছিল দরজার সাথে বাড়ি লেগেছে। সত্যি কি মিথ্যা তা যাচাই বাছাই করতে বসল না সানজিদা। সাইমনের ব্যাপারে অত গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করে না সে। নিজের মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, ক্লাস করছে, বাসায় পড়ছে, এই। সেদিন রাতটা সাইমন এক ফোঁটাও ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলে ভেসে উঠছে শোয়েব রাইসের হাত ধরা দৃশ্যটা, অথচ সে কী ভেবেছিল? ডিভোর্স দেওয়ার কথা প্রথমে বলেছিল রাইসা, তাই ওর বিরহে পড়ার মতো আশঙ্কাই করেছিল সাইমন, কিন্তু হলো সম্পূর্ণ বিপরীত। সুখে সংসার করছে আর অশান্তি নেমেছে সাইমনের জীবনে। যা যা ভেবেছিল সব কিছুই উল্টো ঘটছে। নির্জনের বুকে মাথা রেখে এসব বিষয়ে কথা বলছিল মাইশা। নির্জন শুনছে মনোযোগ দিয়ে। মাইশা জিজ্ঞেস করলো, আপনারা দুজন মিলে যে ওকে মারলেন, ও পাল্টা হাত তুলতে আসেনি? আমরা তো ভেবেছিলাম রেস্টুরেন্টেই কুরুক্ষেত্র লেগে যাবে। নির্জন জবাব দিল, সাইমন একা আর আমরা তিনজন, তোর মনে হয় ও হাত তুলতে আস্ত থাকবে? হ্যাঁ, ওকে ধলাই দেওয়ার জন্য শোয়েব ভাই একাই যথেষ্ট ছিল, একাই। কিন্তু তিনজনের সামনে তো বেচারার টিকে থাকা মুশকিলই না, অসম্ভব। কে সেধে যাবে ইজ্জত শেষ করতে? তাও ঠিক। এরপর আবার রেস্টুরেন্টে উপস্থিত ছিল স্বয়ং ওনার বউ। বউর সামনে কেউ বেজ্জত হতে চাইবে না। বলতে বলতে ফিক করে হেসে ফেলল মাইশা। তাকে হাসতে দেখে নির্জনও হাসলো, বলল, বউর সামনে ইজ্জত যাওয়াটা গর্বের। মাইশার নাক মুখ কুঁচকে বলল, শাট আপ নির্জন, এগুলো নেগেটিভ নেওয়ার মতো ব্যাপার। আমি পাবলিকে কালানি খাওয়া বেজ্জতির কথা বলেছি। মাইন্ড ঠিক করুন। মাইন্ড চেঞ্জ করা পসিবল না। নেক্সট হচ্ছে, সাইমনের চেহারাটা দেখার মতো ছিল। অপমানিত হয়ে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আমার দেখে শান্তি শান্তি লাগছিল। শয়তানটা একবার আমার সাথেও গলাবাজি করেছিল, মনে আছে? ওটার প্রতিশোধ তো নিলামই। গলা উঁচিয়ে কথা বলেছে। আপাতত কদিন কথা বলতেই কষ্ট হবে, ঠিক আছে না? আর তুমি যদি বলো গলাটা কেটে আসতে পারি। মাইশার চোখ পিটপিট করে বলল, থাক বাবা, দরকার নেই। নির্জন মাইশার গোছানো চুলে হাত বুলে চুমু খেলো, বলল, বাবা না, বাচ্চার বাবা বলো। মাইশা অতিষ্ঠ হয়ে বলল, উফ, সব সিরিয়াস কথার মাঝখানে আপনাকে বাগড়া দিতেই হবে? একটু দিতে হয় সুইটহার্ট। তুমি আমাকে ছাড়া অন্য কারো কথা চিন্তা করছো? এটা আমার সহ্য হচ্ছে না। মাইশা মাথা তুলে ভুরু দিয়ে কুঁচকে তাকালো, বলল, আমার বোনের কথা চিন্তা করছি। তোমার বোনের কথা চিন্তা করার জন্য একজনকে খুঁজে দিয়েছি, তুমি আমার কথা চিন্তা করো। আচ্ছা তাহলে চলেন, বাবুর নাম সিলেক্ট করি। সপ্তাহের কর্মচঞ্চল দিন রবিবার। সব সারাদিন ভার্সিটিতেই ছিল। দুপুরে সুস্মিকে নিয়ে বের হলো রাইসা। দুপুরে ঘুমানোর সুযোগটা আর পেল না বেচারি। প্রথমে রাইসা ভেবেছিল একা একাই বের হবে, পরে সুস্মি নিচে থেকে জেদ ধরলো যাওয়ার জন্য, তাই মেয়েকে নিয়ে বের হতে হলো। তিনি বেগম একবারও প্রশ্ন করেননি কই যাচ্ছে, কেন যাচ্ছে। রাইসা নিচে থেকে বলে একটু মার্কেটে যাচ্ছে, সন্ধ্যার আগে আগে এসে পড়বে। রাইসা ও সুস্মি বের হওয়ার পর তিন্নি বেগম এসে ড্রয়িং রুম গোছালেন। সুস্মির চক্করে একটা দিনও এই ঘরটা ঠিকঠাক রাখা মুশকিল, সব উলটপালট করে রেখে দেয়। ঘরটা কোনো রকম গুছিয়ে তিন্নি বেগম নিজের রুমে গিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা আবারও আগেই ফিরে এলো রাইসা। আন্দাজ করলো এই সময় হয়তো সুস্মির দাদি ঘুমাচ্ছে, তাই বাড়ি থেকে লক খুলে ভেতরে ঢুকলো রাইসা। সুস্মি ভেতরে এসে লাফাতে লাফাতে দাদির খোঁজে চলে এলো, সাথে করে নিয়ে আসা বেলুন, চকলেট আর ফুলগুলো দেখাবে বলে। এই সুযোগে নিচের আনা ফুলগুলো ঘরে লুকিয়ে ফেলো রাইসা।
শোয়েব ফিরল সন্ধ্যার আরও পরে। সোজা ঘরে হাজির হলো ফ্রেশ হওয়ার জন্য। আসলামকে লক্ষ্য করলো ঘরের সাজসজ্জা একটু ভিন্ন রকম, একটু বেশি গোছানো। রাইসা ঘরে এলো সে সময়। শোয়েবকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, অমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলেন কেন? ফ্রেশ হবেন না? শোয়েব বাসায় ঢোকার পর দরজা খুলেছে তিন্নি বেগম। এরপরই সে ঘরে চলে এসেছে। রাইসা রান্নাঘরে ঢুকেছিল, সামনেও আসেনি। এতক্ষণে সামনে আসায় শোয়েব খেয়াল করলো রাইসা আজও শাড়ি পরেছে, তাও লাল টুকটুকে শাড়ি। বিয়ের দিন যেমন লাল শাড়ি পরেছিল ঠিক সেরকম লাল, পার্থক্য এতটুকুই, যেদিন পরেছিল জামদানি শাড়ি আর আজ সিল্কের শাড়ি। আঁচল কোমরে গুজে রেখেছে, চুলের খোপা আলগা হয়ে রয়েছে। শোয়েব এক নজর তাকিয়ে রইল ওর দিকে। রাইসা এসে তুড়ি বাজালো শোয়েবের চোখের সামনে। ভ্রু বলল, এভাবে কি দেখছেন? শোয়েব প্রত্যুত্তরে বলল, যেটা তুমি আমাকে দেখাতে চাইছো সেটাই দেখছি। রাইসা না জানার ভান্ডারে বলল, কি দেখাতে চাইছি আমি? বলবো? শোয়েব রাইসার কোমর জড়িয়ে কাছে টানলো, ঠিক চোখের দিকে তাকে বলল, বউ সাজে নিজেকে দেখাতে চাইছো? তুমি চাচ্ছ আমি যেন বলি তোমাকে লাল শাড়িতে বউ বউ লাগছে, ঠিক আমাদের বিয়ের দিনের মতো লাল টুকটুকে বউ। রাইসা স্মিত হাসলো, শোয়েবের কাঁধে হাত রেখে বলল, মিথ্যা কথা। সত্যি কথা। মন পড়তে পারেন নাকি? আর কারো নয়, শুধু তোমার মন পড়তে পারি। আচ্ছা তাই? হ্যাঁ। আর যে কথাগুলো তুমি আমাকে বলছো না, সেই কথাগুলো আমি জেনে গেছি। আর কি জেনেছেন? একে অন্যের চোখে চোখ মিলিয়ে প্রেমালাপ এভাবেই আগাচ্ছে। এর মধ্যে চিৎকার শোনা গেল সুস্মির, মাম্মি পাপা কই তোমলা। সুস্মির কণ্ঠস্বর পেয়ে শোয়েব রাইসাকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো, বলল, দেখো কি চাই, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। শোয়েব ওয়াশরুমে যাওয়ার পর রাইসা বেরিয়ে গেল রুম থেকে। নাস্তা রেডি করলো শোয়েবের জন্য।